दार्जिलिंग में आए हो, दार्जिलिंग का ड्रेस पहनो और फोटो खींच। चलो फोटो भी हम खींच लिए। दार्जिलिंग এর চা বাগানে আজকে সকালটা শুরু করি। Hey my viewers, what are you doing now? Only schooling? Okay, listen. Today I'm share you something. Actually এত আনন্দিত হওয়ার কারণ কাঞ্চনজঙ্ঘার সানসেট। সানরাইজ সঙ্গে কাঞ্চনজঙ্ঘা একসঙ্গে দেখতে পেয়ে গেছি, ওই জন্যই মনটা এত খুশি খুশি হয়ে গেছে। স্নোফল হয়েছে দার্জিলিং এ, স্নো পড়েছে পুরো রাস্তার চারিদিকে। আমার চ্যানেলে আগের ভিডিওটা দেখেছো কিনা জানি না, আগের ভিডিওতে দেখিয়েছি আমি টাইগার হিলে কি কি করেছি এবং টাইগার হিলে আদেও আমি সানরাইজ আর কাঞ্চনজঙ্ঘা একসঙ্গে দেখতে পেয়েছি কিনা। সানরাইজ আর কাঞ্চনজঙ্ঘা সোনার মতন চকচক করছে সেটা তো দেখেইছি, তার সঙ্গে সৌভাগ্যবশত বরফটাও দেখে ফেলেছি। পাম গাছের বরফ দেখতে দেখতে এবং রাস্তার পাশে যে বরফ জমা সেগুলো দেখতে দেখতে এখন আমরা 7 ভিউ পয়েন্ট এক্সপ্লোর করব। 7 ভিউ পয়েন্টের মধ্যে ফার্স্ট ভিউ পয়েন্ট বুদ্ধ মন্দির। তাহলে চলুন মন্দিরটার দিকে টুকুটুকু পায়ে হেঁটে যাই। আমি এখন যে বৌদ্ধ মন্দিরের সামনে রয়েছি, এই মন্দিরটা যেমন জাগ্রত তেমন খ্যাত, চারিপাশে এর অনেক নাম গান শোনা গেছে। আমাদের 7 ভিউ পয়েন্টের প্রথম ভিউ পয়েন্ট হচ্ছে এই বুদ্ধ মন্দির। তো মন্দির দিয়ে যখন শুরু করলো নিশ্চয়ই আরো কিছু আমাদের জন্য অপেক্ষা করছে। আমরা সকলে কম বেশি জানি স্বামী গৌতম বুদ্ধ হচ্ছে শান্তির প্রতীক। গৌতম বুদ্ধ আর পাহাড় মিলে এখন মোটামুটি একটা দারুণ দারুণ ফিলিংস হচ্ছে। আমি প্রথমবার পাহাড় দেখলাম যেহেতু আমি কিছু বলতে পারবো কিনা জানি না, তবে আমার যা মনে হচ্ছে পার্টিকুলার কোনো পার্সন যদি তার নিত্যকার জীবন নিয়ে অনেক অশান্তি ভোগ করে থাকে তো অবশ্যই একবার পাহাড় থেকে যেন ঘুরে আসে সে। শোনো, মন্দিরের ভিতরে এখন কোন রকম ভাবে আমাকে ক্যামেরা নিয়ে ঢুকতে দেয়নি, তো আমি কোন রকম ভিতরের ফুটেজ দেখাতে পারবো না। গৌতম বুদ্ধের মন্দিরের থেকে বেরিয়ে এটা হচ্ছে আমাদের সেকেন্ড ভিউ পয়েন্ট। আই থিঙ্ক কোন রকম কোনো মার্কেট সামথিং, অ্যাকচুয়ালি আমি নিজেও জানি না যে এটা কোথায় কিংবা কি। এখানে কিছু শ্রেণীর মানুষ পর্যটকদের উদ্দেশ্যে রেল লাইনের উপরে কিছু স্টলের দোকান দিয়েছে, যেরকম শাল, সোয়েটার ইত্যাদি ইত্যাদি। যদি এই জায়গাটা চিনে থাকো তো অবভিয়াসলি কমেন্টে একবার বলবে। ভাবলাম যদি কিছু মিস হয়ে যায় ওই জন্য চলে আসছি। 7th ভিউ পয়েন্টের মধ্যে রয়েছে 3 নম্বরে বাতাসায়া লুপ। আমার প্রোনাউন্সিয়েশনে কোনো যদি গন্ডগোল হয়ে থাকে প্লিজ আমাকে বলে দেবে। ক্রাউডটা দেখতে পারলে অ্যান্ড ক্রাউডের সাউন্ডটাও বুঝতে পারলে যে কতটা কি পরিমাণে এখানে এখন ভিড়। এখন মোটামুটি 8টা 10-15 মতন বাজে, এখানে এই পরিমাণে ক্রাউড, একটু পরে এই জায়গাটার অবস্থা কি হবে সত্যি আমি বুঝতে পারছি না। একদমই একটা ছোট রাস্তা, তার মধ্যে এত গাড়ি ঘোড়া, তার সঙ্গে রয়েছে এখানে টয় ট্রেন যাওয়ার জন্য রেল লাইন। চলো তাহলে বাতাসিয়া লুপটাকে এক্সপ্লোর করা যায়। কি এটা? যদিও আমরা যখন রুমে ছিলাম আমরা ভাবছিলাম আই লাভ দার্জিলিং লেখাটা ঠিক কোথায় আছে, এখানে এসে পুরোপুরি সারপ্রাইজড হয়ে গেলাম। কুইন অফ দ্য হিল বলা হয় দার্জিলিং এর এই বাতাসিয়া লুপটাকে। বাতাসিয়া লুপ মানে শুধু বাতাস খাও, বাতাসিয়া লুপ আছে मतलब বাতাস খাও। दार्जिलिंग में आए हो, दार्जिलिंग का ड्रेस पहनो और फोटो खींच। কেমন লাগছে বলো পাহাড়ি লোকে আমাকে? আমার কিন্তু দারুণ লাগছে। অ্যাকচুয়ালি এখানে একটু স্ট্রাগল হয়ে গেল, ফটোগ্রাফার ছিল না, তার জন্য নিজেদের ফোনেই ফটো তুলতে হচ্ছিল। স্বাভাবিক বিষয়, অন্যকে কতবার বলা যায় একটা ফটো তুলতে, তো তারপরেও আমাকে যেহেতু ফটো তুলে দিয়েছে, থ্যাঙ্কস যারা আমার এই ফটোগুলো তুলে দিয়েছে। একটা রিলস এবং কয়েকটা ফটোও তুলেছি। দার্জিলিং অ্যান্ড টয় ট্রেন অন্যরকম একটা মেলবন্ধন। দুর্ভাগ্যবশত টয় ট্রেনটা তো আর চাপা হলো না, কি আর করবো, ইকো পার্কে গিয়েই নয় টয় ট্রেনটা চড়ে নেব। অ্যাকচুয়ালি আমরা ঘুম স্টেশনটাও ঘুরে দেখিনি, এতটা কাছ থেকে টয় ট্রেনটা দেখেছি, ওই জন্যই মনটা অনেকটা খুশি খুশি হয়ে গেল। 2000 years later। কাহিনী বাজার কলকাতা, আর বেরোবি না কিন্তু। বমি করে ঢালছে যখন থেকে পাহাড়ে উঠেছে। এখন মোটামুটি ব্রেকফাস্ট করে আবার বেরোবে বলছে, তো ঘন্টাখানেক একটু টাইমটা পেলে ভালো হতো। কি বলিস? জানি না, ওনাদেরই ব্যাপার।
চলো তাহলে রুম থেকে লবির দিকে যাওয়া যায়, কি ব্রেকফাস্টে আছে দেখি। বাহ, এই দেখো সুন্দর একটা ব্রেকফাস্টও পেয়ে গেছি। পুর ভরা নরম তুলতুলে কচুরি, তার সঙ্গে রয়েছে একটা ডাল। কি ডাল আমি বলতে পারবো না, তো চলো ব্রেকফাস্টটা সুন্দরভাবে করে নিই। গ্রুপে পাঠিয়ে দেবো, চ্যানেল ভিডিও পোস্ট হয়ে গেলে। ব্রেকফাস্ট টেবিলে এখন বসে খাচ্ছি, আর পাশ থেকে কেউ একজন আমাকে জিজ্ঞাসা করছে তোমার চ্যানেলের নামটা কি। একটুখানি লজ্জাবোধও হচ্ছিল, 100টা সাবস্ক্রাইবার, কি আর চ্যানেলের নাম বলবো। তারপরেও বললাম ভিডিও পোস্ট হলে আমি গ্রুপে পাঠিয়ে দেবো। এই সময়টায় আমি একটু বোকামি করে ফেললাম, কি বলতো, এই সময়টা যদি আমি স্নানটা করে নিতাম বেশ ভালো হতো, সারাটা দিন একটু টায়ার্ডনেস থাকতো না। এখন আমি ক্রিস্টাল প্যালেসের সামনে একটু রোদ পোয়াচ্ছি। এখন যে রোদটা গায়ে লাগছে, কি যে মিষ্টি লাগছে, কি আর বলবো। আর এই রোদটাই যখন গরমকালে লাগে, উফ বাবারে, পুড়ে গেল, জ্বলে গেল। চলো তাহলে এবার যাই। আর 3 থেকে 4টে ভিউ পয়েন্ট বাকি আছে আমাদের 7 ভিউ পয়েন্টের মধ্যে, সেগুলো এক্সপ্লোর করার জন্য। দিদি আমার গায়ের উপরে শুয়ে রয়েছে, বাট আমারও কেমন দিদিকে দেখে ঘুম ঘুম লাগছে। কি করি বলো তো, কি আর করব, ঘুমিয়ে কাজ নেই। এই দেখো চলেও আসলাম আরেকটা ভিউ পয়েন্ট, এটা হচ্ছে আমাদের 4 নম্বর ভিউ পয়েন্ট। আমাদের ড্রাইভার আঙ্কেল বারবার করে বলছিল গেটটা ভালো করে লাগাও, গেটটা ভালো করে লাগাও, কেন রাস্তা অনেকটাই সরু, রাস্তার পাশে গাড়ি দাঁড়ানো থাকে। পাশ থেকে যেহেতু সবসময় গাড়ি যাতায়াত করছে, তো অবভিয়াসলি আমাদের একটু কেয়ারিং হয়ে দরজাটা খুব ভালোভাবে বন্ধ করতে হবে, তাই গেটটা ভালোভাবে বন্ধ করে দিলাম। নিচে নেমে গেছে। এখন আমি রয়েছি চা বাগান। দার্জিলিং এ এসে চা বাগান ঘুরবো না, সেটা কেমন একটা হয়ে যায় না। আমরা যে ছোটবেলা থেকে জেনে আসছি দার্জিলিং এর পাহাড়ের গা বরাবর ধাপ কেটে কেটে চা চাষ করা হয়, সেটা আজকে আমি আমার নিজের চোখে দেখেও নিলাম। পাহাড়ের সমতল রাস্তার পাশে কিছু কিছু দোকান বসেছে, বেশ ছোটখাটো ব্যাগ, তারপরে অনেক কিছু নানান ধরনের স্টল বসে আছে। আচ্ছা, তোমরা ফার্স্ট পাহাড় কোনটা দেখেছো, দার্জিলিং এই নাকি অন্য কোথাও, কমেন্টে বলো তো। এই দেখো আমার সঙ্গে সঙ্গে তোমাদেরকেও দেখাচ্ছি পাহাড়ের জংলি ফুল, কি দারুণ লাগছে না। পাহাড়ের মাঝ বরাবর ওই দেখো একটা ছোট্ট গ্রাম দেখা যাচ্ছে। ওখানে যদি আমার একটা ছোট্ট বাড়ি হতো, কিংবা আমি যদি কোনো পাখি হতাম, এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। আচ্ছা, পাখি তো হইনি, তবে উড়ে কি বেড়াতে পারবো না? অবশ্যই পারবো। আকাশপথে নাও পারি, স্থলপথে তো অবশ্যই পারবো। আগামী দিনে যদি প্রকৃতিকে চেনার জন্য একটু সুযোগ পাই, অবভিয়াসলি আমি সেই সুযোগে সদ্ব্যবহারটা করব, ঘুরবো আমি। পাতা ছিঁড়লে 500 টাকা জরিমানা দিতে হবে। এখন যেন তো একটু একটু মন খারাপ হচ্ছে, কারণ ওই যে যে সুন্দর চা বাগানগুলো দেখতে পাচ্ছি, ওগুলো অনেকটা দূরে। আমার মনটা পড়ে আছে ঠিক ওই জায়গাটায়। ওখানে যদি একটা বাসস্থান খুঁজে পাওয়া যেত। না না, ইয়ার কি করছি, কলকাতায় থাকি, দার্জিলিং এসে কি আর থাকতে পারবো? দার্জিলিং এ যখনই হোটেলে নেমেছি তখনই মন খারাপ হয়ে গেছে, বাবারি এত ঠান্ডা সহ্য করতে পারছি না। আর এখন এত আনন্দ। চা বাগান কি ধরনের হয়, চা বাগানের ভিতর দিয়ে একটু দৌড়ে বেড়াবো, একটু ছবি তুলবো, একটু ভিডিও করবো, না এখানে আর তা সম্ভব কোনোভাবেই হলো না, কারণ এটা পুরোপুরি পাহাড়ের ঢাল বরাবর। তাই মন খারাপ না করে চা বাগানের পাশে যে স্টলগুলো থাকে চা পাতার, ওখান থেকে বাড়ির জন্য কিছুটা চা পাতা নিয়ে গাড়িতে চলে আসলাম। এখন আমি যাব দার্জিলিং জুতে, চলো যাই। না না, এত ম্যাজিক করে পৌঁছে যায়নি জুতে, তা ভেবো না, আসতে ঠিক টাইমটা লেগেছে, বাট সেরকম ভাবে আমি তোমাদের দেখাইনি। ওই যে তখন বললাম না, স্নান কিংবা ফ্রেশ হয়ে নিলে কাজে দিত। এখন না সবাই কত সেজে গুজে বেরিয়েছে, আর আমরা সকালে যে ড্রেস পরেছিলাম সেটা পরেই বেরোতে হয়েছে। আমি তো একজনকে জিজ্ঞাসাই করে ফেললাম, কি গো এত সাজার টাইমটা পেলে কখন? বলছে ওই তো তখন 30 মিনিটস দিল না আমাদের ব্রেকফাস্ট করার সময়। তখন আমি বলছি সত্যি তোমাকে স্যালুট, কি করে পারলে 30 মিনিটসের মধ্যে এত সুন্দর সাজুগুজু করে আসতে। চলো, মন খারাপ করে আর কি করব, যে ড্রেস পরে আছে এই ড্রেস পরেই ছবি তুলতে হবে। চলো জুয়ের দিকে এবার যাওয়া যাক। মোটামুটি পৃথিবী খ্যাত এই দার্জিলিং জু, কারণ এখানে অনেক রকম অনেক ঠান্ডার দেশে থাকা পশু পাখি দেখা যায়। দার্জিলিং যেহেতু অলমোস্ট বছরের 80% দিনই ঠান্ডায় ঢাকা থাকে, তো তার জন্য এখানের পশু পাখিগুলোর গায়ের লোম অনেক বড় বড় হয়। আমরা কলকাতায় যেসব কুকুরদের পুষে থাকি বাড়িতে, তাদের গায়ের লোমগুলো যেরকম বড় বড়, এখানে রাস্তাঘাটে চলে ফিরে বেড়াচ্ছে সেই সব কুকুর। সত্যি আমরা টাকা দিয়ে কুকুর কিনে পুষি, আর এখানে রাস্তায় ঘোরাফেরা করছে সেই সব কুকুর। বলে ভেবো না এদের কোনো স্পেশাল ট্রিটমেন্ট, না। আমরা যেরকম রাস্তার কুকুর কলকাতায় ব্যবহার করে থাকি তাদের সঙ্গে এখানেও সেম, বাট একটু আলাদা। আমরা যে গরম জল ছুঁড়ে মারি, বাড়ির সামনে দাঁড়ালে তাড়িয়ে দিই, এটা ওরা করে না। যাই হোক, কিছুক্ষণ বাইরে দাঁড়ানোর পরে ভিতরে ঢুকলাম, এবং এটা হচ্ছে আমার ফার্স্ট অ্যানিমেল দেখা, যেটা হচ্ছে রেড পান্ডা। হ্যাঁ, আমি ফার্স্ট টাইম রেড পান্ডা দেখলাম। আর তোমরা দেখেছো কিনা এর আগে বলো। আমি এখন মোটামুটি জুতে এসেও হাঁপিয়ে যাচ্ছি, কারণ
অনেকটা উঁচুতে। দার্জিলিংয়ে প্রথমবার এতটা মানে সিঁড়ি তো নয়, ঢালু, যেহেতু সাইড কাট করতে প্রচুর কষ্ট হয়ে যাচ্ছে, হাতে কর্পূর, অনেকটা। সো অনেক কিছুই দেখলাম, চলুন দেখি আর কি কি দেখা যায়। জু এর মধ্যে 3টে ভিউ পয়েন্ট ছিল, তার মধ্যে এক হচ্ছে জু এবং সেকেন্ড হচ্ছে এই মিউজিয়ামটা। এই মিউজিয়ামটা হচ্ছে মাউন্টেন ট্রেনিং, কিভাবে মাউন্টেনে উঠবে তার ট্রেনিং ইনস্টিটিউট অফ মিউজিয়াম। সো চলো ভিতরে গিয়ে দেখি কি কি দেখা যায়। আচ্ছা একটা জিনিস কি বলো তো, ভিতরে কিন্তু ফটোগ্রাফি অ্যালাউ নাই, তো আমি ভিতরে হয়তো কিছু দেখাতে পারবো না তোমাদেরকে। এখন ভিতরে ছিল নানান ধরনের পুরনো পোশাক আশাক, যেগুলো পরে মাউন্ট এভারেস্টে উঠতে হয়, যেহেতু মাউন্ট এভারেস্টটা অনেক ঠান্ডা হয়। আরও কে প্রথম গেছিল সেগুলোই, চলো আরও দেখা যাক। সবাই মোটামুটি এখানে বাঘ দেখতে ব্যস্ত, তো বাঘ এখন ঘুমাচ্ছে, ডিস্টার্ব করা যাবে না, নাহলে আমরা বাঘকে দেখবো না, বাঘ আমাদের দেখবে। দেখা যাচ্ছে ডিফারেন্ট টাইপস অফ পিকক। অনেক কষ্ট হয়ে গেছে, আরও কি কি বাকি আছে জানি না। ঠিক আছে, ফোনে চার্জ নেই, অনলি 4% চার্জ, যেটুকু হয় সেটুকুই দেখতে পারবে। সেকেন্ড মিউজিয়াম, এটার মধ্যে রয়েছে নানান ধরনের মৃত পশু পাখির চামড়া এবং পশু পাখি সহ আরও নানান কিছু। আবার স্টেপ, আবার স্টেপ বলবার কারণ হচ্ছে এটাই যে স্টেপ করতে করতে আমি অলমোস্ট ক্লান্ত। হ্যাঁ, এখানেও ভিতরে ফটোগ্রাফি অ্যালাউড ছিল না, তারপরেও আমি একটা ছোট মোটো ভিডিও নিয়ে ফেলেছি। যাই হোক, অনেক বোর করলাম হয়তো। ভিডিওটা যদি এখনো দেখে থাকো তো অবভিয়াসলি চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এরপরেই আমার ফোনটা সুইচ অফ হয়ে গেছিলো। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো একটা নতুন ভিডিওতে। নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটা ক্লিক করবে অ্যান্ড স্টে টিউন। নেক্সট ভিডিওতে দেখাবো এরপরে কি করলাম।